অনেক দিন পর বিজয়ের সাথে ছাদে আসা। রাতের আকাশে চাঁদটা কেমন ঝলমল করে জ্বলছে। বিজয় ছাদের এক পাশে দাঁড়িয়ে, আমি অন্য পাশে, খুব কাছাকাছি না আবার বেশি দূরেও না। বিজয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমাকে বলল, কি বলতে চাও বলো। আমি জব করতে চাই, ভয় ভয় বললাম। কোথায়? এখনও ঠিক করিনি, তবে কুইন বলেছে যদি জব করি তাহলে খুঁজে দেবে। আচ্ছা, কি আচ্ছা? কুইনকে বলো জব খুঁজতে। তুমি না এক সময় আমার জব করা পছন্দ করতে না, এখন এত সহজে রাজি হয়ে গেলে। কেন, রাজি না হলে কি খুশি হতে? না, তবে এত সহজেই রাজি হবে ভাবিনি। পৃথিবীতে অনেক কিছুই মানুষের ভাবনার বাইরে থাকে। যেমন তোমার আমার সম্পর্কটা সব ভাবনার বাইরে। আচ্ছা, বলতে পারো আমাদের জীবনটা এমন কেন হলো? অন্য রকমও তো হতে পারতো। আমি যে মা হতে অক্ষম তাই হয়তো। আমরা চাইলেই একটা বাচ্চা দত্তক নিতে পারতাম। তাতে তুমি খুশি হলেও তোমার পরিবার খুশি হতো না। বিজয় আমার আরেকটু কাছে এসে বলল, একটা সত্যি কথা বলবে? কি কথা? এখনও কি ভালোবাসো আমায়? অনেক রাত হয়েছে, ঘুমোতে গেলাম। এড়িয়ে যাচ্ছ? যেমন তুমি এড়িয়ে যাও আমার প্রশ্নগুলো। আকাশের চাঁদটা কত সুন্দর দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, তবে সেটা আমাদের জন্য না। একসাথে চাঁদ দেখার অধিকার আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। ভুলে যেও না, তুমি এখনও আমার স্ত্রী। সেটা তো শুধু কাগজে। এভাবে কেন নিজেকে আড়াল করে রাখো? তুমি নিজেকেই প্রশ্ন করো, উত্তর পেলে পেতেও পারো। তোমার সাথে তর্ক করে পারবো না, তাই তর্কে যেতে চাই না। তাহলে ঘুমোতে যাও। আর তুমি? আর কিছুক্ষণ না হয় থাকি, চাঁদ দেখি। আমি তোমার পাশে থাকলে কি খুব ক্ষতি হবে? ক্ষতি হবে কি না জানি না, তবে তোমার বউ জ্বলবে। তুমিও তো আমার বউ, তাতে কি, তোমার জ্বলে না? জ্বললেও মলম লাগে না। এভাবে কেন সব অধিকার ছেড়ে দিলে? তুমি তো তাই চেয়েছিলে। সত্যি কি বোঝো আমি কি চাই? বুঝি না বলেই তো আর বুঝতে চাই না। তোমার হাতটা একটু ধরতে দেবে? অনেক দিন এই হাতে স্পর্শ পাই না। এই হাতের স্পর্শ হয়তো তোমার আর প্রয়োজন হয় না। এটা তোমার ক্ষণিকের আবেগ। এটা আবেগ না, ভালোবাসা। বিজয় ক্রমে ক্রমে আমার আরও কাছে আসতে লাগলো। আমি চলে আসতে চাইলাম, ও আমার হাত ধরে থামিয়ে দিল। কাছে এসে কপালে গালে চুমু খেতে লাগলো। আমি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না ওর শক্তির কাছে। ওর স্পর্শের কাছে হেরে যাচ্ছিলাম। ও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো, যেন পালাতে না পারি। আমিও যেন কোথায় হারিয়ে যাচ্ছি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। অনেক কষ্টে নিজেকে সামলে বললাম, অনেক রাত হয়েছে, ঘুমোবো। বিজয় বলল, আচ্ছা চলো একসাথেই যাই। আমি শাশুড়ির ঘরে থাকার জন্য গেলাম, কিন্তু দরজাটা ভেতর থেকে লাগানো ছিল। উনি তো দরজা লাগান না। তাহলে কি উনি কোনোভাবে বুঝে গেছেন আমি আর বিজয় একসাথে আছি? আজ তাহলে ওই খালি ঘরটায় থাকতে হবে। ওই রুম পর্যন্ত বিজয় আমাকে এগিয়ে দিয়ে ঠায় দাঁড়িয়েই আছে। আমি বললাম, কি হলো, ঘুমোতে যাও। তোমার পাশে একটু জায়গা দেবে? কিন্তু? কোনো কিন্তু না, প্লিজ ফিরিয়ে দিও না আমাকে। কী লাভ মিথ্যে মায়া বাড়িয়ে? লাভ ক্ষতির হিসাব তো অনেক আগেই ভুলে গেছি। প্লিজ আজকে একটু সময় দাও না আমাকে। কথা দিলাম তুমি না চাইলে আর কখনো এমন দাবি করব না। ওর এমনভাবে অনুরোধ করাতে মানা করতে পারলাম না। সেই রাতটা দুজনে একসাথে কাটালাম। এতদিনের রাগ অভিমান সব যেন কোথায় হারিয়ে গেছে। সব অভিমান গুড়িয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনে মিশে একাকার হয়ে গেছি। সকালে ছোট চিল্লা চিল্লিতে ঘুম ভাঙলো। কাজের মেয়ের সাথে কী নিয়ে যেন রাগারাগি করছে। ঠিক কী নিয়ে এমন করছে জানি না, তবে বেশ বুঝতে পারছি ও রেগে আছে। রাতে স্বামী ঘরে যায়নি বলে কথা। আমারও রাতে বিজয়কে জায়গা দেওয়াটা ঠিক হয়নি। আমি কি করে ভুলে যেতে পারি ওর স্বার্থপরতার কথা? ও তো আমাকে কম কষ্ট দেয়নি, বরং কষ্ট দিতে কোনো ফাঁক ফোকর বাকি রাখেনি। মেয়েদেরই একটা সমস্যা, প্রিয় মানুষ যতই কষ্ট দিক না কেন, একটু ভালোবেসে কাছে টানলে সব ভুলে যায়। কিন্তু আমার তো ভুলে গেলে চলবে না, নিজেকে শক্ত হতে হবে, এগিয়ে যেতে হবে। আমি আর বিজয়ের কাছাকাছি যাব না। আমি যে ওর কাছে গেলে দুর্বল হয়ে পড়ি, আর এই দুর্বলতাই আমার কষ্টের কারণ। যদি ভালো থাকতে হয় নিজেকে ওর কাছ থেকে দূরে সরাতে হবে। কুইনের সাথে কথা বলে একটা জবের ইন্টারভিউ দিতে গেলাম। অফিসের ম্যানেজার সাজ্জাদ কুইনের খুব ভালো ফ্রেন্ড। তবে আমার চাকরিটা কোনো সুপারিশে হয়নি, নিজের যোগ্যতা প্রমাণ করেই পেয়েছি। শুরু হলো আমার নতুন জীবন। সকালে অফিসে চলে যায়, বাসায় আসি সন্ধ্যায়। মাঝে মাঝে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে কুইন আমি একসাথে আড্ডা দেই। বাইরে কিছু খায়, শাশুড়ি চটপটি খুব পছন্দ করেন, ওনার জন্য নিয়ে যাই। মার্কেটে যাই, নিজের জন্য কিছু কিনি, পরীর জন্যও কিনি। কিন্তু আমি কিছু দিলে ছোট সেটা পরীকে নিতে দেয় না। পরী তো ওর কথা শোনে না, নিতে না দিলেও জোর করে কান্নাকাটি করে নেয়। পরী এখন অনেকটাই বড় হয়ে গেছে, ভাঙা ভাঙা কথা বলে। আমাকে মামুনি বলে ডাকে। ছোট আগের মতোই প্রায় আমাকে কথার মারপ্যাচে অপমান করে। অফিস থেকে বাসায় আসলে আমাকে দেখে মুখ গোমরা করে রাখে। আমি ওর এই মুখ গোমরা করে রাখার কারণটা ঠিক খুঁজে পাই না।
খোঁজার প্রয়োজনও মনে করি না। ও অপমান করলে এখন আর ওইসব বিষয় গায়ে মাখি না। বিজয়ের সাথেও যথেষ্ট দূরত্ব বজায় রাখি। ওর সাথে শুক্রবার ছাড়া দেখা হয় না, দেখা হলেও তেমন কথা হয় না। কুইন ঠিকই বলেছিল, কাজে ব্যস্ত থাকলে অনেক কিছু ভুলে থাকা যায়। এখন আর আমার আগের মতো একা অনুভব হয় না। আগের মতো রাতও জাগি না। সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীর যখন বিছানায় পাই, নিজের অজান্তেই ঘুমের দেশে হারিয়ে যায়। অফিস, কাজ, ঘুম, বান্ধবীর সাথে আড্ডা সব মিলিয়ে ভালোই আছি। এভাবেই কেটে গেল 2 বছর। আমি এখন অফিসে মোটামুটি সুনাম অর্জন করেছি। আমার কাজে বস অনেক খুশি। সাজ্জাদ কুইনের বন্ধু, এখন আমারও ভালো বন্ধু হয়ে গেছে। সাজ্জাদ আমাকে অফিসের কাজে অনেক হেল্প করে। ওর জন্যই এতটা এগোতে পেরেছি। একদিন সাজ্জাদ বলল, অফিস থেকে নাকি দেশের বাইরে বিজনেস করার পরিকল্পনা চলছে। কয়েকজন কর্মী নেওয়া হবে যারা দেশের বাইরে কোম্পানিতে প্রোডাক্টগুলো তুলে ধরবে। এতে কোম্পানির বিজনেস অনেকটা এগিয়ে যাবে। এইটা করতে গেলে কয়েকজন দায়িত্ববান কর্মী লাগবে। আর বস নাকি সেখানে আমাকেও নির্বাচন করেছে। বাট প্রবলেম একটাই, যে যাবে জুটি নিয়ে যেতে হবে। যারা যাবে তারা স্বামী স্ত্রী একসাথে এই কোম্পানিতে জব করতে পারবে। আপাতত 10 বছরের জন্য নেওয়া হবে। পরে চাইলে তারা আরও মেয়াদ বাড়িয়ে সেখানে একেবারে সেটেল হয়ে যেতে পারবে। আমার জুটি নেই বলে তেমন একটা মাথা ঘামাইনি ব্যাপারটা নিয়ে। অফিসের কেউ তো আর জানে না আমার ব্যাপারটা। যেহেতু আমার বায়ুতে বিবাহিত দেওয়া, তাই তারা আমাকে নির্বাচন করেছে। জানলে হয়তো করতো না। এরই মাঝে ছোট আবার মা হতে চলেছে। বিজয়ের ছোটর প্রতি অন্য সময়ের তুলনায় যত্ন ভালোবাসা একটু বেড়েই গেল। এটাই স্বাভাবিক। প্রতিটি দায়িত্ববান স্বামীর উচিত এই সময়টা স্ত্রীর পাশে থাকা। বিজয়ের দায়িত্ব পালনে অটুট, কিন্তু আমাকে আবারও এক বুক হতাশা ঘিরে ধরল। মা না হতে পারার কষ্টটা মাথা চাড়া দিয়ে উঠল। ওদের এই প্রেম প্রেম ভাবটা আমার ঠিক সহ্য হয় না। কেন জানি বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমি নিজের মনকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও পারি না। আমি চাই না আমার মনে এমন ভাবনাগুলো আসুক, তবুও এমন ভাবনা এসেই যায় না চাইতেও। সতীন বলেই হয়তো এমনটা হয়। স্বামীর ভাগ দেওয়া যে কতটা কষ্টের, যে দেয় একমাত্র সেই জানে। অফিসে কাজ করছিলাম, এমন সময় ফোন আসলো। বিজয় ফোন দিয়েছে। মোবাইলটা হাতে নিয়ে একটু চমকে গেলাম। কি হলো, বিজয় তো আমাকে ফোন দেয় না, হঠাৎ ফোন? বেশি না ভাবে কলটা ধরলাম। হ্যালো, তুমি কি একটু অ্যাপোলো হসপিটালে আসতে পারবে? কেন, কি হয়েছে? আগে এসো, পরে বলছি। এখন তো অফিসে কাজ করছি, ছুটি নিয়ে এসো। আচ্ছা, দেখছি। হসপিটালে এসে দেখি ছোট চিৎকার করছে। আমি বিজয়ের কাছে জানতে চাইলে বলল, বাথরুমে পড়ে গিয়ে ব্লাড যাওয়া শুরু হয়েছে। ডাক্তার বলছে এখনই সিজার করতে হবে, না হলে বাচ্চা বা মা কাউকে বাঁচানো যাবে না। আর অপারেশনের জন্য রক্তের প্রয়োজন। তুমি কি দিতে পারবে? হ্যাঁ, পারবো। তারপর রক্ত দিলাম। ডাক্তার অপারেশন করলো। 2টা যমজ ছেলের জন্ম দিল ছোট। কিন্তু বাচ্চাগুলো সময়ের আগেই ডেলিভারি হওয়াতে একটু অপুষ্ট। তবে ডাক্তার বলেছে ঠিকমতো যত্ন নিলে, মায়ের দুধ ঠিকমতো পেলে ওরা তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। আমি শুধু পাশে বসে ভাবছিলাম, বিধাতা যাকে দেয় কোল ভরে দেয়, আর যাকে না দেয় একেবারেই দেয় না। আমাকে এমন একটা বাচ্চা দিলে কি এমন ক্ষতি হতো? যমজ বাচ্চাদের সামলাতে গিয়ে ছোট পরীর ঠিকমতো যত্ন নিতে পারে না, তাই পরী এখন রাতে আমার সাথে থাকে। দিনের বেলা শাশুড়ি ওর খেয়াল রাখে। এইভাবে দিনগুলো যাচ্ছিল। ছেলে বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো। কিন্তু বাচ্চাগুলো প্রায়ই অসুস্থ থাকে। আমি সময় পেলে ওদেরকে কোলে নেই। সময়ই তো নেই হাতে। কাজের চাপ এখন অনেক বেশি। রাতে ফিরতে ফিরতে 12টা বেজে যায়। বেশি রাত হয়ে গেলে বিজয় আমাকে গাড়ি নিয়ে অফিস থেকে নিয়ে আসে। আমি নিষেধ করলেও শোনে না। বলে এত রাতে মেয়ে মানুষ একা একা যাওয়া ঠিক না। রাস্তাঘাটের পরিস্থিতি তো ভালো না। আমারও এত রাতে একা একা রাস্তা দিয়ে আসতে ভয় লাগে। বাসে উঠলে মনে হয় যদি বাস অন্য রাস্তা দিয়ে নিয়ে চলে যায়। আজকাল তো কত কিছু হয়, ক্রাইম, পেট্রোল, এমন অনেক কিছুই দেখি। তবে এই ভয়ের কথা আমি ওকে বলিনি। বিজয় নিজের থেকে আমাকে নিতে আসে। বিজয় নিতে আসলে একটু স্বস্তি অনুভব করি। ওর সাথে নিশ্চিন্তে বাসায় চলে আসি। বাসায় এসে ছোটর রাগে লাল হওয়া মুখটা দেখে আমি না হেসে পারি না। একদিন বিজয় আর ছোটর খুব ঝগড়া হলো। ছোট আর বিজয়ের চিল্লাচিল্লি শুনে রুম থেকে বের হয়ে ওদের কাছে গেলাম। জিজ্ঞেস করলাম, কি হয়েছে বিজয়, এভাবে চিৎকার করছো কেন? ছোট বলল, তুমি আমাদের মধ্যে নাক গলাতে আসবে না। আমি নাক গলাতে আসিনি। তোদের এইভাবে ঝগড়া করতে শুনে না এসে পারলাম না। মা অসুস্থ, তাছাড়া বাচ্চারাও বড় হচ্ছে। ওদের সামনে এমন করে ঝগড়া করা কি ঠিক হচ্ছে? ঠিক ভুল কি তোমার কাছে শিখতে হবে? তুমি নিজের চরকায় তেল দাও। আমার আর আমাদের সন্তানের কথা তোমার না ভাবলেও চলবে। এই বলে ছোট ওর ঘরে চলে গেল। বিজয় ওখানেই দাঁড়িয়েছিল। আমি বললাম, দেখেছো বিজয়, তোমার বউ কি বলে গেল? যা বলেছে ঠিকই বলেছে। তুমি এসবেরই প্রাপ্য ছিলে। আমি কি করেছি? কি করেছে জানো না? তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো। এই যে যা কিছু হচ্ছে, এই সব কিছু তোমার কারণেই হচ্ছে। সব নষ্টের গোড়া হলে তুমি। বিজয়, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমি তোমার সাথে এভাবে কেন কোনোভাবেই কথা বলতে চাই না। প্লিজ আমার চোখের সামনে থেকে যাও এখন।
আমি তোমার চোখের সামনে থেকে চলে গেলে কি তুমি খুশি হবে? নাকি আমি না করে যেতে বলেছি যাও, অসহ্য লাগে তোমাকে? বিজয়ের এমন কথা শুনে কান্নায় বুক ভিজে যাচ্ছিল। ও এভাবে অপমান করতে পারলো? বিজয় কেন আমাকে এসব বললো জানি না। আমি কি এমন করেছি বিজয় এমনভাবে আমার সাথে কথা না বললেও পারতো? না, আর সহ্য করতে পারছি না। আমাকে কিছু একটা করতে হবে। আমাকে অনেক দূরে কোথাও চলে যেতে হবে, এতটা দূরে যেতে হবে যে কেউ আমাকে আর খুঁজে না পায়। বিজয় চায় আমি ওর সামনে না থাকি, তবে তাই হোক। আচ্ছা, আত্মহত্যা করলে কেমন হয়? না, আত্মহত্যা করব কেন? আমি মরে গেলেই বিজয়ের কি আসে যায়? জীবনে কত পাপ করেছি তার কোনো হিসাব নেই। আর পাপ বাড়াতে পারবো না। তাছাড়া মৃত্যু তো কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমাকে অন্য কোনো একটা সলিউশন বের করতে হবে। নিজেকে আর নিচে নামাতে পারবো না। এত লাঞ্ছনা অপমান সহ্য করে এখানে আর থাকবো না। হ্যাঁ, আমি চলে যাব, এখান থেকে অনেক দূরে চলে যাব। সাজ্জাদকে ফোন দিলাম, একটা রিং বাজতেও ফোন ধরলো। হ্যালো সাজ্জাদ। হঠাৎ ফোন, কিছু বলবে? তুমি না বলেছিলে কোম্পানি থেকে দেশের বাইরে কিছু কর্মী নেবে, তার মতো আমিও আছি। ওইটার খবর কি? সামনের মাস থেকে শুরু হবে। কেন, তুমি যাবে নাকি? যাব। আমাকে কি নেবে? কেন নেবে না? তুমি তো একজন দায়িত্ববান স্টাফ। আর তুমি যাবে শুনলে বস আরও খুশি হবেন। তবে সমস্যা হলো, তোমাকে কি তোমার হাজবেন্ড যেতে দেবে? আমি চলে গেলে তো তার আরও ভালো হয়। তুমি তো সবটাই জানো। আসলে আমি আর এখানে থাকতে চাচ্ছি না। দম বন্ধ হয়ে আসছে আমার। প্লিজ সাজ্জাদ, একটু হেল্প করো আমাকে। আচ্ছা, অফিসের তুলি ম্যাডাম আছে না, তার সহকারী হিসেবে তোমাকে দেই। তার সাথে কাজ করতে পারবে তো? সব পারবো। যদি বলো সেখানে ঘর মুছতে হবে, কাপড় ধুতে হবে, তাতেও আমি রাজি। হা হা, কি যে বলো। আচ্ছা, আগে অফিসে এসো, বাকি কথা অফিসে হবে। আচ্ছা, ভালো থেকো। অফিসে লাঞ্চের সময় কুইন আর আমি একসাথে খেতে বসলাম। খেতে ইচ্ছেই করছে না, খাবার নিয়ে নাড়াচাড়া করছিলাম। কুইন জিজ্ঞেস করলো, কিরে খাচ্ছিস না কেন? কি ভাবছিস? ভাবছি মানুষ কিভাবে পাল্টে যায়। কেন, নতুন করে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? যতদিন আমি ওই বাসায় থাকবো ঝামেলা আমার পিছু ছাড়বে না। কুইন, তোর বাসায় আমাকে কয়েকদিন থাকতে দিবি? এভাবে বলছিস কেন? থাকবি, সমস্যা নেই, কিন্তু কি হয়েছে বলবি তো? কি আর হবে, আমার কপাল খারাপ। যাকে ভালোবেসে বাঁচতে চেয়েছিলাম সেই মানুষটাই আমাকে ভেতর থেকে মেরে ফেলছে। মাঝ পথে দিক হারিয়ে যেই মানুষটার হাত আঁকড়ে ধরেছিলাম সেই মানুষটাই আজ হাত ছেড়ে দিয়েছে। যেই চোখে একসময় ভালোবাসা খুঁজে পেতাম সেই চোখে এখন ঘৃণা দেখতে পাই। তার বউ আমাকে অপমান করে, সে প্রতিবাদ না করে উল্টো আমাকেই বলে আমি নাকি এসবেরই প্রাপ্য। আমাকে দেখলে নাকি তার অসহ্য লাগে, আমি নাকি তার জীবন শেষ করে দিয়েছি। বাদ দে, রাগে বলেছে হয়তো। কেন, আমার উপরে তার এত কিসের রাগ? কি করেছি আমি? বলতে পারিস আমার ভুলটা কোথায়? আমি বিজয়কে ভালোবাসি, এটাই কি আমার ভুল? আমি তো কখনো ওদের কোনো ক্ষতি করিনি। তবুও আমার এত দোষ কেন হয়? ছোটর কথা আমি ধরি না, কিন্তু বিজয়, আসলে মানুষ চেনা অনেক কঠিন, এতটাই কঠিন যে একসাথে 10 বছর সংসার করেও চেনা যায় না। আমিও বিজয়কে চিনতে পারিনি। আমি তো ভাবতাম যাই হোক, ও আমাকে মন থেকে একটু হলেও ভালোবাসে। কিন্তু আমি ভুল ছিলাম। ও আমার মনকে নিয়ে খেলেছে, শুধু, আর কিছু না। কুইন একটু আমতা আমতা করে বলল, সুফিয়া, একটা কথা বলবো? যদিও বিজয় নিষেধ করেছে তোকে বলতে। কি কথা? মনে আছে আমি যখন প্রথম তোর বাসায় গেলাম, তুই জানতে চেয়েছিলি না আমি তোর কষ্টের কথা কিভাবে জানলাম, তোর বাসা চিনলাম কিভাবে? আমি সেদিন সত্যিটা বলিনি, কিছু একটা বলে কাটিয়ে দিয়েছিলাম কথাটা। কিন্তু সত্যি কথাটা হলো কি? সত্যিটা, তোর কষ্টের কথা আমাকে বিজয় বলেছে। বিজয়? হ্যাঁ বিজয়। ও একদিন আমাকে ফোন দিল, বলল দেখা করবে। পরে আমি অফিসের ঠিকানা দিয়ে দিলাম। তখনও আমার অফিসে এসে সব বলেছে। আর তোর কাছেও আমাকে বিজয় পাঠিয়েছে। কিন্তু বিজয় এমনটা কেন করলো? ও চাইছিল তুই নিজের পায়ে দাঁড়া। বাসায় তোর রোজ রোজ অপমান নাকি তার সহ্য হয় না। তোর সতীন নাকি তোকে কথায় কথায় অপমান করে, ওর বাচ্চাকে কোলে নিতে দেয় না। এসব থেকে দূরে রাখার জন্যই বিজয় চাইছিল তুই একটা জব কর, নিজের মতো বাঁচতে শেখ। তোর এই সফলতার পেছনে বিজয়ের অবদান অনেক। আমি তো শুধু ওর কথা মতো তোকে বুঝিয়েছি। বিজয়ও তো আমাকে নিজেই জবের কথাটা বলতে পারতো। আমিও বিজয়কে সেটাই বলেছিলাম যে আপনি নিজেই সুফিয়াকে বলুন। কিন্তু বিজয় বলল আমি বললে সুফিয়া ব্যাপারটাকে সহজভাবে নাও নিতে পারে। এমনও হতে পারে ও ভাবলো আমি ওর খরচ বহন করতে চাইছি না। তাই তুমি তো ওর খুব কাছের বান্ধবী, তোমার কথায়ও কিছু মনে করবে না, বরং ভালো করে ভেবে দেখবে। আমি বিজয়ের মুখে এমনটা শুনে পরে তোকে গিয়ে বললাম জবের কথা। অফিসের কাজ শেষ, বসে আছি, মাথা কেমন যেন করছে। একটা হিসেব কিছুতেই মেলাতে পারছি না। আমার অপমান সহ্য হয় না বলে যে মানুষটা আমাকে চাকরি করার সুযোগ করে দিল, সেই মানুষটাই আমাকে খুব যত্ন সহকারে বাসায় অপমান করে। এই জন্যই হয়তো ওই দিন জবের কথা বলায় ও সহজেই রাজি হয়ে গিয়েছিল।
কিন্তু একটা কথা মাথায় কিছুতেই ঢুকছে না, সে যদি আমার কথা এতটাই ভাবে তাহলে এভাবে আমাকে কষ্ট দেয় কেন? দারোয়ানের ডাকে ঘোর কাটলো। ম্যাডাম বাসায় যাবেন না? যাব। কয়টা বাজে? 1টা বাজে ম্যাডাম। 1টা বেজে গেছে? ওহ মাই গড, স্যার ডাকছে আপনাকে। ম্যাডাম, আমি জানলা দিয়ে তাকিয়ে দেখলাম বিজয় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি নিচে গিয়ে গাড়িতে উঠে বসলাম, যদিও বাসায় যেতে ইচ্ছে করছে না। কুইন ওর সাথে যাওয়ার জন্য অনেক জোরাজোরি করলো, তাও গেলাম না। মন আজ সত্যি উতলা হয়ে আছে, সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে। একটা সমীকরণ যে কিছুতেই মিলছে না। গাড়িতে উঠে জানালা লাগিয়ে দিলাম। বিজয় আমাকে জিজ্ঞেস করলো, খেয়েছো? বিজয় একটা নুডলসের বাটি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি যে খাওনি সেটা আমি ভালো করেই জানি। নাও, এটা খেয়ে নাও। খাবো না, খিদে নেই। খাও, তোমার ফেভারিট রেস্টুরেন্ট থেকে এনেছি। কেন করছো এইসব? জুতো মেরে গরু দান না করলেও চলবে। ও মা, এত রাতে আমি গরু পাবো কই যে তোমাকে দান করব? বিজয়, তুমি মজার মুডে থাকলেও আমার কিন্তু এসব ভালো লাগছে না। তাহলে খেয়ে নাও। বলছি তো খাবো না। বিজয় বাড়িটা খুলে চামচ বের করে আমাকে খাইয়ে দিতে নিল। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। বিজয় বলল, প্লিজ খেয়ে নাও, আমিও কিন্তু সারাদিন কিছু খাইনি। তুমি খেলে আমিও খাবো। কেন খাওনি সেটা তুমি বুঝবে না। আমিও আর কথা না বাড়িয়ে খেতে লাগলাম। বিজয় আমাকেও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছিল। এই যে ম্যাডাম, আপনাকে কাঁদতে বলিনি, খেতে বলেছি। তুমিও তো কাঁদছো। কই না তো, চোখে কিছু পড়েছে মনে হয়, তাই জ্বলছে। কেন মিথ্যা বলছো? জানি না। কারো মুখে কোনো কথা নেই, দুজনের চোখে আজ পানি। মনের কষ্টগুলো চোখের পানি হয়ে ঝরছে। এক অজানা কষ্ট বাসা বেঁধেছে মনে। জানি না এই কষ্টের শেষ কোথায়। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বারান্দায় বসলাম। আজ আকাশে চাঁদ নেই, অমাবস্যা চলছে মনে হয়। পেছন থেকে শাশুড়ি মা এসে জিজ্ঞেস করলো, আজ এত দেরি হলো যে ফিরতে? আপনি এখনও ঘুমাননি? তুই বাসায় না আসা পর্যন্ত কি আমার ঘুম হয়? আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? শুনেছি একজন মা নাকি তার সন্তানের গতিবিধি জানতে পারে, তার মনে কি চলছে না বললেও বুঝতে পারে, কিছু লুকাতে চাইলে নাকি টের পেয়ে যায়। আচ্ছা মা, আপনি কি বোঝেন না আপনার ছেলের মনে কি চলছে? কেন, কি হয়েছে? আমি না তাকে ঠিক বুঝতে পারি না, কিন্তু আপনি তো ওর মা, আপনিও কি বোঝেন না? বিজয় কি তোকে কিছু বলেছে? একটা মানুষ কিভাবে এত বহুরূপী হতে পারে? যে মানুষটা আমাকে কষ্ট দেয় আবার দিন শেষে সেই কাঁদে, যে আমাকে চোখের সামনে থেকে দূরে যেতে বলে, গভীর রাতে সেই গাড়ি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে, যে আমাকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য আড়াল থেকে সাহায্য করে, অথচ বাসায় সেই আমাকে বেশি অপমান করে। আমি আসলে অনেক কিছুর হিসেব মেলাতে পারছি না। আপনি কি কিছু বলতে পারবেন মা, এর মানে কি? শোন মা, আমি যতটুকু জানি আমার বিজয় খুব অভিমানী। ও ওর মনের কথা মুখে প্রকাশ করতে পারে না। ওর মনে এখন অনেক অভিমান জমেছে। আসলে ও যেটা দেখায় তুই সেটাই দেখিস, যেটা ওর মনে লুকানো সেটা বুঝতে পারিস না। কিভাবে বুঝবো তাকে, যে মানুষটা বিয়ের আগ মুহূর্ত বিয়ের জন্য রাজি ছিল না, সেই মানুষটা বিয়ের পর মুহূর্তে কিভাবে পাল্টে গেল? যে মানুষটা আমাকে ছাড়া রাতের খাবার খেত না, সে তো এখন সুন্দরভাবে খেয়ে ঘুমিয়ে পড়ে, একবারও আমার কথা জিজ্ঞেস করে না। সবটাই আমার জন্য হয়েছে, এর জন্য আমিই দায়ী। না মা, আপনি শুধু শুধু নিজেকে দোষারোপ করবেন না। শুধু শুধু না, আমার কসমের জন্যই বিজয় তোর থেকে দূরে চলে গেছে। কিসের কসম? যেদিন বিজয় বিয়ে করে ফিরে এলো, আমি বিজয়কে আমার কসম দিয়ে বলেছি ও যেন আমার নাতি বা নাতনি না হওয়া পর্যন্ত তোর থেকে দূরে থাকে। বিনিময়ে বিজয় আমার কাছে এই বাড়িটা আর ব্যাংকে 10 লাখ টাকা তোর নামে লিখে দিতে বলেছে, যাতে শেষ বয়সে তোর কারো উপরে ভরসা না করতে হয়। আমি তাই করেছি। বিজয়কে বলেছি যদি আমার কসম না মানে তাহলে আমার মরা মুখ দেখবে। ছেলে হয়ে মায়ের মরা মুখ দেখবে না বলে তোর থেকে দূরে সরে গেল। কিন্তু যখন দেখতাম তুই অনেক কষ্টে আছিস, রাতে না ঘুমিয়ে শুধু কান্না করিস, তখন বিজয়ের থেকে সব কসম তুলে নিয়েছি। তাই আমি বলার পরই বিজয় তোর কাছে যেত। আমি হয়তো শাশুড়ি হিসেবে খারাপ, কিন্তু আমিও তো মানুষ, আমারও কষ্ট হয়। আমি তোর কষ্ট সহ্য করতে পারি না। আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। আমি তোর মতো এতিমের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। মা, আমি তো বাড়ি বা টাকা চাইনি। বিজয় এসব না করে যদি আমার সাথে একটু স্বাভাবিক ব্যবহার করতো, তাতেই আমি খুশি হতাম। ও তো আমার ভালো করতে গিয়ে আমার খারাপটাই করে। মুখে বলে একটা আর করে আর একটা, জানি না ও কি চায়। আবারও শাশুড়ি আমাকে ধরে কান্না শুরু করলো। আমিও নিজের কান্না ধরে রাখতে পারলাম না। এতদিনে বুঝতে পারলাম বিজয়ের আমার থেকে দূরে যাওয়ার কারণটা, কিন্তু বিজয় বারবার আমাকে অপমানের কারণটা ঠিক খুঁজে পাচ্ছি না। বিজয় কি আমাকে এখনও ভালোবাসে? মা তো তার কসম তুলে নিয়েছে, তাও তো বিজয় আমার থেকে দূরে থেকেছে।
অবশ্য এটা তো বিয়ের সময়ের কথা, এতদিনে তার ছোট স্ত্রীর ভালোবাসা পেয়ে আমাকে তো ভুলেই গেছে। তার প্রমাণ তো সেদিনের কথাগুলোই, যেদিন আমাকে তার সামনে থেকে চলে যেতে বলেছিল। কিছুদিন পর ঘুম ভাঙলো সাজ্জাদের ফোনে, আজ বেশ ফুরফুরে লাগছে। এতদিন পর তাহলে সেই প্রতীক্ষিত সময়টা এসেই গেল। খবরটা পেয়ে বিজয়ের কাছে গেলাম, গিয়ে দেখি ও অফিসের জন্য রেডি হচ্ছে। আমি বললাম, বিজয় আজ তোমার একটু সময় হবে? কেন, কোনো কাজ আছে কি? কাজ না, এক জায়গায় যাব। বিজয় কিছুক্ষণ ভেবে মাথা নাড়িয়ে সায় জানালো, বলল আচ্ছা। আসলে সুফিয়া বিজয়ের কাছে অনেক দিন যাবৎ কিছু চায় না, আজ এভাবে একটু সময় চাওয়াতে নিষেধ করতে পারলো না। যদিও অফিসে ম্যানেজ করতে একটু প্রবলেম হবে, তাও রাজি হলো। আজ একটা শাড়ি পরলাম, এই শাড়িটা বিজয় আমাকে প্রথম বিবাহ বার্ষিকীতে দিয়েছিল। খুব সাজতে ইচ্ছে হচ্ছে আজ, তাই একটু সাজলাম। মুখে হালকা মেকআপ আর ঠোঁটে হালকা কালারের একটা লিপস্টিক দিলাম। রুম থেকে বের হতেই বিজয় আমার দিকে হা করে তাকিয়েছিল। আমি চোখের ইশারাতে প্রশ্ন করলাম, ও কানের কাছে এসে বলল, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আমি একটা মুচকি হাসি দিলাম। বিজয় গাড়ি নিয়ে বের হতে চাইলো, আমি বললাম গাড়িতে না, রিকশায় যাই। ও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। একটা রিকশা ডাকলো। আমি রিকশাওয়ালাকে বললাম, মামা কবরস্থানে যাবেন? উনি বলে উঠলেন। বিজয় আমাকে জিজ্ঞেস করলো, হঠাৎ কবরস্থানে কেন? ওইখানে গিয়ে তুমি আর আমি একসাথে মরবো তাই। মরার জন্য বুঝি এত সুন্দর করে সেজেছ? কেন, তোমার আফসোস হচ্ছে নাকি? আফসোস হবে কেন? এই যে মরার আগে সাজতে পারলে না বলে। আমার তো খুশি লাগছে, একসাথে বাঁচতে না পারি, মরতে তো পারবো। হা হা। চুপ করো, এভাবে রাক্ষসের মতো হেসো না তো। আমি রাক্ষস? তার চেয়েও বড় কিছু। গল্প করতে করতে কবরস্থানে এসে গেল। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, থাকবেন নাকি চলে যাবেন? আপনারা কইলে থাকমু। আচ্ছা থাকেন তাহলে। বাবার কবরের সামনে এসে খুব কান্না পাচ্ছিল। কিছুক্ষণ কান্না করে হালকা হলাম। মায়ের কবরটা গ্রামের বাড়িতে, তার কবরটা আর দেখা হলো না। আজ খুব মনে পড়ছে বাবা মায়ের কথা। যদি আজ তারা বেঁচে থাকতো, আমার জীবনটা অন্যরকম হলেও হতে পারতো। পুনরায় রিকশায় এসে বসলাম। বললাম, মামা উত্তরা আজমপুর চলেন। বিজয় জিজ্ঞেস করলো, আবার আজমপুর কেন? দরকার আছে। কি দরকার? গেলেই বুঝতে পারবে। আমার কিন্তু এখন ভয় হচ্ছে। কিসের ভয়? আমাকে এভাবে একা কোথাও নিয়ে গিয়ে যদি আবার পুরুষ নির্যাতন করো? আজকালের মেয়েদের তো বিশ্বাস নেই। পাগলের মতো বকবক করা বন্ধ করবে। আমি পাগল? তাতে কি কোনো সন্দেহ আছে? আচ্ছা তাহলে এই পাগলের একটা পাগলামি রাখবে। আজকে একটু আমাকে নির্যাতন করবে। অনেক দিন হলো। বিজয়, চুপ করবে নাকি ধাক্কা মেরে ফেলে দেবো রিক্সা থেকে? ফেলে দাও, আমি নায়কের মতো পড়ে যাব, তুমি নায়িকাদের মতো আমার উপরে পড়ে যাবে। তারপর সুযোগ পেয়ে আমি তোমাকে চুমু দেব, আর তুমি চোখ বন্ধ করে। বিজয়, আসলেই মনে হয় তোমার মাথার তার ছিঁড়ে গেছে। কখন থেকে শুধু উল্টো পাল্টা বকবক করে যাচ্ছ। সত্যি তুমি পাগল হয়ে গেছো। হা হা। বিজয় অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি এর আগে কখনো দেখোনি? দেখেছি, তবে অনেক দিন পর এভাবে তোমাকে হাসতে দেখলাম। রিক্সা থেমে গেল। তাকিয়ে দেখি সেই পুরনো বাসার সামনে এসে পড়েছি। কলিং বেল দিলাম। বাড়িওয়ালা চাচি এসে দরজা খুললেন। এতদিন পর আমাকে দেখে একটু অবাক হলেন। অনেক দিন পর এই বাসায় আসলাম। এই বাসাতেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই বাসাতেই আমার আর বিজয়ের বিয়ে হয়েছিল। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাসায়। তবে আমার যেই ঘরটায় ভাড়া থাকতাম সেটাতে এখন অন্য কেউ থাকে। আমি চলে যাওয়ার পর নতুন ভাড়াটিয়া এসেছেন। চাচির সাথে অনেক সময় বসে গল্প করলাম। চাচি না খাইয়ে ছাড়ছিলই না। তারপরে দুপুরে খেয়ে ওখান থেকে বের হলাম। রাস্তা দিয়ে হাঁটছি। বিজয় বলল, আর কোথাও যাওয়ার আছে ম্যাডাম? একটু ভার্সিটিতে যাবে? ওখানে গিয়ে কি করবে? কিছু না, এমনি যেতে ইচ্ছে করছে। ইচ্ছে যখন করছে তাহলে তো যেতেই হয়। ভার্সিটিতে কিছুক্ষণ ঘুরলাম, পরিচিত স্যারদের সাথে দেখা করলাম। তারপর অফিস হয়ে সাজ্জাদের সাথে দেখা করে একটা পার্কে এসে বসলাম। বিয়ের আগে বিজয় আর আমি এই পার্কে অনেকবার দেখা করেছি। আজ শেষবারের মতো বিজয় জিজ্ঞেস করলো, ম্যাডাম আজকে আপনার কি হয়েছে শুনি? এত জায়গায় ঘুরলেন, আপনাকে আজ বেশ খুশি খুশিও দেখাচ্ছে, কারণটা কি জানতে পারি? আজ তোমার অফিস মিস হয়ে গেল তাই না? আরে ধুর, অফিস তো সারা বছরই করি। আজ অফিসে গেলে এত সুন্দর মুহূর্তগুলো কি পেতাম? কত কিছু মিস করে যেতাম, তাই নাকি? জি ম্যাডাম। আসলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বুঝেছি, আজকে আমাদের বাসরাত হবে তাই না? তোমার মাথায় এইসব ছাড়া আর কিছু নেই? কি করব বলো, সুন্দরী বউকে পাশে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করা যে কঠিন হয়ে যাচ্ছে। হা হা, আমিও আবার সুন্দরী? তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী একজন নারী। ভালোই বলেছ। আসলে আজকে আমার প্রমোশন হয়েছে। ও, তার জন্যই বুঝি এত আয়োজন? এটার জন্যই বলতে পারো, তবে আরও একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বাসায় গেলে জানতে পারবে। এখনই বলো। বললাম তো, বাসায় গিয়ে বলবো। তাহলে বাসায় চলো। আচ্ছা চলো। পার্কের অনেকটা ভেতরে এসে বসেছি আমরা।
হেঁটে হেঁটে পার্কের গেটের মুখে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে বিজয় বলল, আজকের দিনটা অনেক ভালো কেটেছে। অনেক দিন পর দুজনে এইভাবে ঘুরলাম। অনেক দিন পর তোমার মুখে এত সুন্দর হাসিটা দেখতে পেলাম। আজ আবারও অতীতে হারিয়ে যেতে ইচ্ছে করছে, আবারও প্রাণ খুলে বলতে ইচ্ছে করছে, ভালোবাসি সুফিয়া তোমায়, অনেক ভালোবাসি। ভালোবাসো বলেই তো ব্যাংকের 10 লাখ টাকা আর বাড়ি আমার নামে লিখে দিয়েছো। ভালোবাসো বলেই তো আড়ালে থেকে আমার প্রতিষ্ঠিত হওয়ার পথ করে দিয়েছো, তাই না? বিজয় হাঁটা বন্ধ করে বলল, তুমি এসব জানো? কিছুদিন আগে জানতে পেরেছি। বিজয় আমাকে হাত ধরে নিয়ে গিয়ে পার্কের একটা দোলনায় বসালো। আমি আসলে চেয়েছিলাম। আচ্ছা বিজয়, আমি কি কখনো তোমার কাছে এসব চেয়েছি? বাড়ি, টাকা পয়সা এসব দিয়ে আমি কি করব? আমার তো এসবের কোনো দরকার ছিল না, এখনও নেই। আমি তো শুধু এক ছাদের নিচে তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, সুখী হতে চেয়েছিলাম তোমাকে নিয়ে। সুখী হতে বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না, প্রিয় মানুষটাকে নিয়ে অল্পতেও সুখী হওয়া যায়। বিজয়, টাকা পয়সায় কি জীবনের সব? তুমি আমার জন্য এত কিছু না করে যদি আমাকে একটু ভালোবাসতে, তাহলেই আমি খুশি ছিলাম। সুফিয়া, আমি তোমাকে এখনও অনেক ভালোবাসি। এ কেমন ভালোবাসা তোমার? এমন ভালোবাসা তো আমি চাইনি। যেই ভালোবাসা দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে, যেই ভালোবাসা তিলে তিলে মানুষকে মন থেকে শেষ করে দেয়। সুফিয়া, চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে কোনো পিছুটান থাকবে না। শুধু তুমি আর আমি থাকবো, নতুন করে বাঁচার চেষ্টা করব। সত্যি কি সেটা সম্ভব? তুমি চাইলেই সম্ভব। না বিজয়, আমি চাইলেই যদি সব হতো, তাহলে আমি তোমাকে নিজের করে রাখতে চেয়েছিলাম। কই রাখতে পারিনি তো। তুমি আমি একসাথে থাকা, এটা এখন শুধুই একটা মিথ্যে স্বপ্ন। মিথ্যে স্বপ্ন দেখে আনন্দ পাওয়া গেলেও ভালো থাকা হয় না। এসব বলে আর কি লাভ, চলো বাসায় যাই, রাত হয়ে আসছে। বিজয়ের কিছুই বলল না, চুপ করে শুধু বারবার দেখছিল আমায়। বিজয় আর আমি দুজনে একসাথে বাসায় ঢুকলাম। অফিস হয়ে আসার সময় সাজ্জাদ দরকারি সব কাগজপত্র দিয়ে দিয়েছিল সাথে। আমি সাজ্জাদকে বলেছিলাম কাগজগুলোর ফটোকপি করে দিতে, যাতে বিজয়কে একটা দেখার জন্য দিতে পারি। যদি আসলটা দেই, পরে যদি কোনো বাধা দেয়, আমি কোনো রিস্ক নিতে চাই না এই ব্যাপারে। বাসায় ঢুকে আমি বিজয়ের হাতে একটা খাম তুলে দিয়ে বললাম, এটাই তোমার সারপ্রাইজ। কি এইটা? খুলে দেখলেই বুঝবে। বিজয় তখনই খুলতে চাইলো। আমি বললাম, এখন না, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে পরে দেখো। ছোটকেও দেখিও, ও দেখলে খুশি হবে। আমি ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম। মাকে বললাম, মা, আমি কালকে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? দুবাইতে। দুবাইতে মানে? ওখানে কেন? এখন থেকে ওখানেই থাকবো। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলি মা? তুই জানিস না তোকে ছাড়া আমি থাকতে পারি না। তাছাড়া তুই তো আমাকে কথা দিয়েছিলি এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, কিন্তু এখন দেশ ছেড়েই চলে যাচ্ছিস। পৃথিবীতে কারোর জন্য জীবন থেমে থাকে না মা। আপনি বাবাকে কত ভালোবাসতেন। সে ছিল আপনার অনেক কাছের মানুষ, তাকে ছাড়া যখন বাঁচতে পারছেন, আমাকে ছাড়াও আপনি থাকতে পারবেন। আর মা, কথা দেওয়ার কথা বলছেন, কত মানুষ অনেক বড় বড় কথা দিয়ে নিমিষেই ভুলে যায়। প্রয়োজনে ভালোবাসার মানুষকেও ছেড়ে দেয়। আর আমি তো সামান্য দেশ ছাড়ছি মাত্র। আর আমি বাড়ি ছেড়ে চলে গেলে কারো কোনো ক্ষতি হবে না, বরং ভালোই হবে। অভিমান করেছিস মা? রাগ করেছিস? না মা, রাগ বা অভিমান কোনোটাই না। শুধু এই হাঁপিয়ে যাওয়া জীবন থেকে বেরিয়ে একটু বুক ভরে নিঃশ্বাস নিতে চাই। অন্য কারো সংসারে আর তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চাই না। এসব থেকে দূরে গিয়ে একটু নিজের মতো করে বাঁচতে চাই। মা, দয়া করে আপনি আমাকে বাধা দেবেন না। আপনি বাধা দিলেও আমি সেটা মানতে পারবো না। শুধু একটু দোয়া করবেন আমার জন্য, তাহলেই হবে। শাশুড়িকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে এসেছি, কারণ আমি জানি আমি ওখানে থাকলে সে আবার কান্নাকাটি শুরু করে দেবে। ঘরে এসে ব্যাগপত্র গোছাচ্ছিলাম, বিজয় এসে আমাকে সজোরে একটা চড় মারলো। কী নাটক শুরু করেছো তুমি? চাকরি করো বলে যা খুশি তাই করবে? তোমার দুবাই যাওয়া ক্যান্সেল, আমি তোমাকে যেতে দেব না। তুমি এক পাও বাসা থেকে বেরোতে পারবে না। আজ থেকে তোমার চাকরি করাও বন্ধ, মনে থাকে যেন কথাটা। ভুলে যেও না আমি এখনও তোমার স্বামী। ভুলে যাইনি, তুমি আমার স্বামী। খুব ভালো করেই মনে আছে। তুমি তো আমার ওই স্বামী যে নতুন বউ পেয়ে বাসর রাতে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে। তুমি তো আমার ওই স্বামী যে আমার সতীনের 2 বাচ্চার বাবা। তুমি তো আমার ওই স্বামী যে মায়ের কথা রাখতে গিয়ে আমাকে ময়লার মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছিলে। এত ভালোবাসার স্বামীকে আমি কিভাবে ভুলতে পারি? বিজয় একটু কাছে এসে বলল, আমি পুরোটাই বাধ্য হয়ে করেছি সুফিয়া, সেটা তুমিও জানো। আর তুমি আমাকে বিয়ে করতে বাধ্য করেছিলে। বাধ্য হয়ে হোক আর মন থেকে হোক, করেছো তো। আমি তোমাকে বিয়ে করতে বলেছিলাম, কিন্তু আমার থেকে দূরে যেতে তো বলিনি। কখনো কি ভেবে দেখেছো আমি এসব কিভাবে সহ্য করেছি? কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, কতবার মৃত্যু আহ্বান করেছি।
তোমাকে একটু পাশে পাবার জন্য ছটফট করেছি, কেঁদেছি, চিৎকার করেছি, মাঝে মাঝে বেহুশ হয়েও পড়েছিলাম। কই তুমি তো তখন আমার একবারও খোঁজ নাওনি। তুমি তোমার মায়ের মন রাখতে গিয়ে আমাকে দূরে ঠেলেছো। তুমি তোমার সন্তানের মুখ দেখবে বলে আমাকে দূরে ঠেলে ছোটকে আপন করে নিয়েছো। এসবের মধ্যে কি কখনো আমার কথা ভেবেছো? ভাবনি। দায়িত্ব হিসেবে বললে ভুল হবে। হয়তো গরিবের মেয়ে হিসেবে আমার জন্য কিছু টাকার এই বাড়িটা বরাদ্দ করেছো। আসলে তুমি আমাকে নিয়ে শুধু খেলেছো। আমি কি তোমার কাছে এসব চেয়েছিলাম? আমি এখন হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি এমন জীবন নিয়ে। রোজ রোজ তোমার অপমান, তোমার বউয়ের অপমান, আমি আর এসব মেনে নিতে পারছি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাকে যেতে দাও, না হলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। প্লিজ সুফিয়া, তুমি এমনটা করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই বলে বিজয় আমাকে জড়িয়ে ধরলো। কিন্তু আজ তার এই জড়িয়ে ধরার কোনো রিয়াকশান আমার মধ্যে হচ্ছে না। আমি যে মন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমাকে যেতেই হবে। এখান থেকে দূরে, বহু দূরে। আমি বিজয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি যদি আমাকে যেতে না দাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হব। সুফিয়া, তুমি এমনটা বলতে পারলে? তুমিই বলতে বাধ্য করলে। আচ্ছা, তোমার যা খুশি করো, আমি আর তোমাকে বাধা দেব না। বিজয় ঘর থেকে চলে গেল। আমি বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। আজ জীবনের প্রথম ভালোবাসার মানুষটার সাথে এভাবে কথা বলছি। হয়তো এটাই জীবনের শেষ, আর কখনো তার সাথে কথাই হবে না। সারা রাত ঘুম হয়নি, বড্ড খারাপ লাগছে সব কিছু ছেড়ে যেতে। কত স্বপ্ন নিয়েই বাড়িতে এসেছিলাম, আজ এক বুক হতাশা নিয়ে চলে যাচ্ছি। পরিটার জন্য খুব মন খারাপ হচ্ছে, খুব মিস করব মেয়েটাকে। মায়ের জন্য খারাপ লাগছে, বয়স্ক মানুষ প্রায়ই অসুস্থ থাকে। ছোট তোর বাচ্চাদেরকে সামলাতে হিমশিম খায়, ওনাকে কিভাবে দেখবেন। বিজয়ের জন্য খারাপ লাগছে, এখনও যে ভালোবাসি তাকে। সে যে আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। আশা করি ছোট ওর বাচ্চাদের নিয়ে ভালো থাকবে। অবশ্য আমি চলে গেলে ওরা এমনিতেই ভালো থাকবে। ওদের সংসারটা ভালোবাসায় পূর্ণ হবে। এসব ভাবছিলাম আর খুব কাঁদছিলাম। কেন এতটা কষ্ট হচ্ছে আমার, ভাবতে ভাবতে কখন যেন চোখটা লেগে গেল। ফজরের আজানের শব্দে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে পুরো বাড়িটা একবার ঘুরে দেখলাম। তারপর ব্যাগপত্র নিয়ে নিচে নামলাম। না, কাউকে আর বলার দরকার নেই, শুধু শুধু সিন ক্রিয়েট করবে। কালকে তো বলেছি, এখন কাউকে না বলে চলে যাব। যত সকাল সকাল সম্ভব বাসা থেকে বের হতে হবে। বেলা হয়ে গেলে আবার বিজয় ঘুম থেকে উঠে পড়বে। আমি চাই না যাওয়ার সময় আর কোনো ঝামেলা হোক। দরজা খুলে বের হওয়ার জন্য পা বাড়ালাম। পেছন থেকে একজন বলে উঠল, পালাচ্ছ? আমি পেছন ফিরে দেখি ছোট। কি ভাবো তুমি নিজেকে? এসব করে কি প্রমাণ করতে চাও? কিছুই প্রমাণ করতে চাই না তো, শুধু চাই তোরা ভালো থাক। তুমি এখান থেকে চলে গেলেই কি আমরা ভালো থাকতে পারবো? আমি তো তাই মনে করি। আর কেউ ভালো না থাকলেও তোর বর ঠিকই ভালো থাকবে, কারণ সে এটাই চেয়েছিল। তুমি তার মুখের কথাটাই শুনলে, তার মনের ভেতরটা একবারও বুঝলে না। তার মনের ভেতরে তো আমি নেই, সেখানে এখন শুধু তোরই বসবাস। না বাবু, তুমি ভুল। তার ঘরে আমার বসবাস হলেও তার মনে শুধু তোমারই জায়গা আছে। আমি তার স্ত্রী হলেও তার মনের মানুষ না। তাতে কি আসে যায়? তুই ওর সন্তানের মা। সন্তানের মা হলেই কি সব হয়? হয় না বাবু। আমি তোর সন্তান দেওয়ার একটা মেশিন মাত্র। ওর সাথে তো আমার মনের কোনো সম্পর্ক নাই। তুমি না বলো আমি দেখতে সুন্দর আর তুমি শ্যামা, কিন্তু দেখো তোমার কি ভাগ্য, শ্যামা হয়েও তুমি তোমার স্বামীর মন জুড়ে আছো। আর আমি সুন্দর হয়েও তার মনে জায়গা পেলাম না। এই সৌন্দর্যের কি দাম যদি স্বামীর মনে জায়গা না পেল? মেশিনের যেমন কোনো মন থাকে না, তবুও কাজ করে যায় নিরলসভাবে। আমারও বলতে পারো একটা মেশিনের মতো, শুধু নিজেদের চাহিদা পূরণ করছি। আমাদের বাচ্চার দরকার, এটাই বড় কথা, বাকি সব কিছু তো শুধুই। বুবু, আমি কখনোই চাইনি তুমি এখান থেকে চলে যাও। এ বাড়িটা তোমার, গেলে আমি যাব, তোমার তো যাওয়ার কথা না। এখনও বলছি থেকে যাও, আমার সতীন হয়ে না, আমার পরীর মামুনি হয়ে। সে যে তোমাকে ছাড়া খেতে চায় না, ঘুমাতে চায় না। তুমি না থাকলে পরীকে সামলাবে কে? আমি তোর সৎ মা, কিন্তু তুই তোর আসল মা। তোর কাছে পরী অনেক ভালো থাকবে, আর তোমার বর তার কি হবে? তুই তো আছিস, দেখে রাখিস। বুবু চলো একসাথেই থাকি। কথা দিলাম তোমাকে আর কষ্ট দেব না। না রে ছোট, তুই আমাকে কখনোই কষ্ট দিসনি। তুই তোর জায়গা থেকে ঠিকই ছিলি। আমার তোর উপরে কোনো রাগ নেই, আমি তো শুধু নিজের মতো বাঁচতে চেয়েছি। বিজয় আর পরীকে নিচে নামতে দেখে আমি তাড়াতাড়ি চলে যেতে চাইলাম, কিন্তু পেছন থেকে পরী এসে আমাকে মামুনি বলে জড়িয়ে ধরলো। মামুনি, তুমি কোথায় যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাবে? না মা, তুমি চলে গেলে তোমার ভাইদেরকে কে দেখবে? তোমার দাদুকেও তো তোমার দেখতে হবে, তাই না? শোনো বাবু, লক্ষ্মী মেয়ের মতো থাকবে। মাকে একদম জ্বালাবে না, ভাইদেরকে দেখে রাখবে, আর বাবাকেও। মামুনি, বাবা সারা রাত ঘুমায়নি।
শুধু কেঁদেছে আর বলেছে তুমি নাকি আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছ। বাবা তোমাকে অনেক ভালোবাসে মামুনি, আমার থেকেও বেশি। আমি পরীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। বিজয় পাশে এসে বলল, আমি কালকে তোমার গায়ে হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দিও। না বিজয়, এভাবে বলো না, তুমি তো আমার স্বামী। আমাকে যেমন ভালোবাসার অধিকার আছে, আমাকে মারারও অধিকার তোমার আছে। বরং আমি কালকে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে মাফ করে দিও। সুফিয়া, কোনোভাবে কি থেকে যাওয়া যায় না? না বিজয়, তুমি না চেয়েছিলে আমি মাথা উঁচু করে বাঁচি? এখন সময় এসেছে বাঁচার, তাহলে কোনোভাবে আর তোমাকে আটকাতে পারলাম না। তুমি কি আমাকে পাখির মতো খাঁচায় আটকে রাখতে চাও? না, আমি চাই তুমি স্বাধীনভাবে আকাশে ওড়ো। তাহলে পাগলামি করছো কেন? অনেক ভালোবাসি তোমায় তাই। তুমি সেদিন জানতে চেয়েছিলে না আমি তোমাকে এখনো ভালোবাসি কিনা, সত্যি বলবো? হুম, ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তাহলে থেকে যাও না আমার কাছে, সেটা এখন আর সম্ভব না। চলেই যখন যাবে, কোনোভাবেই যখন আর আটকাতে পারবো না, তাহলে আমাকেও তোমার সাথে নিয়ে চলো না। তোমার তো চলে গেলে চলবে না, তোমার তো পরিবারের পাশে থাকতে হবে। মা, ছোট আর বাচ্চাদের যে তোমাকে প্রয়োজন, আর তোমার তোমার কি আমাকে কোনো প্রয়োজন নেই? আমি তো চিরজীবনেরই একা। আমার একা থাকতে কষ্ট হবে না। আর কে বলেছে তোমাকে আমার দরকার নেই? তুমি তো আমার স্বামী, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমি না হয় তোমার পরিচয়টুকু নিয়েই বাঁচব। আমি কাঁদছি, পরিমা, বিজয় সবাই কাঁদছে। আশ্চর্যের বিষয়, ছোটর চোখেও আজ পানি। আমি বিজয়কে বললাম, শেষবারের মতো একটু জড়িয়ে ধরবে আমায়? বিজয় আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। আমিও বিজয়কে জড়িয়ে ধরে কাঁদছি। আমি ওর কাছ থেকে ছুটতে চাইলাম, কিন্তু ও ছাড়ছে না, আরও শক্ত করে ধরেছে, যেন পালাতে না পারি। আমি জোর করে ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। চোখের পানি মুছে সামনের দিকে পা বাড়ালাম অজানা এক দেশের উদ্দেশ্য। জানি না ওই জীবনটা আমার জন্য কেমন হবে, জানি না আগামী দিনগুলোতে আমার জন্য কি অপেক্ষা করছে। তবুও এক বুক ভালো থাকার প্রয়াস নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি। জানি না এদের সাথে আর কখনো দেখা হবে কি না, জানি না মনের স্বপ্নগুলো পূরণ হবে কি না। তবুও পা বাড়িয়েছি অনেক আশা নিয়ে। যদি এই কালো মেঘ ভেঙে কখনো নতুন সূর্যের আগমন ঘটে, শেষবারের মতো একবার পিছু ফিরে চাইলাম। পরি আর তার বাবা এখনও কাঁদছে, যতক্ষণ চোখের আড়াল হয়নি ঠায় দাঁড়িয়েই ছিল। আজ অনুপম রায়ের একটা গান খুব মনে পড়ছে, আমাকে আমার মতো থাকতে দাও। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না, সেটা না পাওয়াই থাক। সব পেলে নষ্ট জীবন।